আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। হঠাৎ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বেন গুরিয়ান অন্ধকার হয়ে গেছে। জীবন বাঁচাতে ইহুদিবাদী ইসরায়েলের সাধারণ জনগণ এদিক ওদিক ছোটাছুটি করছে। সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এর কারণ হলো 2000 কিলোমিটার দূরে অবস্থিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করে ফিলিস্তিনি 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মুহূর্তের মধ্যে অন্ধকারে রূপ নিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বেন গুরিয়ান। অপরদিকে হুতিদের হামলা থেকে বাঁচতে পারছে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের রণতরী পর্যন্ত। পৃথিবীর কোনো অস্ত্রই নাকি ইসরায়েলকে ভেদ করতে পারে না। তাহলে কিভাবে মুহূর্তের মধ্যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অন্ধকার দেখালো? কতটা শক্তিশালী ফিলিস্তিনি 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? কিভাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এত শক্তিশালী অস্ত্র তৈরি করলো? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কতটা শক্তভাবে দাঁড়াতে পারবে এই সংগঠন? এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সিরিয়া, লেবানন, ফিলিস্তিনিকে জাহান্নাম বানিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পুরো মধ্যপ্রাচ্যকে হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে এই ইহুদিবাদী দেশটি। গোটা ফিলিস্তিনি জাতির উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের সবচেয়ে সুরক্ষিত দেশ হিসাবে ঘোষণা দিয়ে থাকে। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বেন গুরিয়ান। একতরফাভাবে ফিলিস্তিনিদের সাথে যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গণহত্যা শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকে ইয়েমেনের সশস্ত্র আন্দোলন দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে একের পর এক হামলা পরিচালনা করে এবং ঘোষণা দেয় যতদিন না পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ না হবে, গাজা স্বাভাবিকভাবে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তাদের অভিযান চলতে থাকবে। এরই মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হয়েছে হামলা পাল্টা হামলা। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। কিন্তু দখলদার ইসরায়েল তা প্রকাশ করেনি। তারা বলেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলাগুলো তারা প্রতিহত করতে পেরেছে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। mistake tonight and it will عملية واحدة فقط ستكلفكم كثيرا. ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি ঘোষণা করেছে তাদের সশস্ত্র বাহিনী নিপীড়িত জনগণের সাহায্য করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার কাঠামোর মধ্যে অধিকৃত জাপা এলাকার বেন গুরিয়ান বিমানবন্দরে ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এই নিয়ে তারা পরপর 3 বার হামলা পরিচালনা করেছে। তাদের প্রতিটি হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিন্তু ইসরায়েল তা পুরোপুরিভাবে স্বীকার করেনি। তারা বলছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলা তারা অনেকটাই প্রতিহত করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে পুরো বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের একটি হামলাও দখলদার ইসরায়েল প্রতিহত করতে পারেনি। 23শে মার্চ হঠাৎ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বেন গুরিয়ানে ভূমিকম্পের মধ্যে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো শহর অন্ধকারে ঢেকে যায়। এর পরপরই খবর প্রকাশ্যে আসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলের বিমানবন্দর এবং ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে তাদের ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর। এদিক ওদিক মানুষ ছোটাছুটি করতে থাকে জীবন বাঁচাতে। এবার আসা যাক ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এই ক্ষেপণাস্ত্রের শক্তি কতটা, কেন এই ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার মাধ্যমেও প্রতিহত করা যায় না। সময়টা 2024-এর অক্টোবর। হঠাৎ করে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করে তারা একটি সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যদিও প্রথমে তাদের এই দাবি কেউ মেনে নেয়নি। এরপর সময়টা 2025-এর 5ই জানুয়ারি। ইসরায়েলের হাইফা বন্দরে আঘাত করে ইয়েমেনের নিক্ষেপ করা ফিলিস্তিনি 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এরপর ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি হয়। তখন আর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে এই অস্ত্র আর ব্যবহার করতে দেখা যায়নি। এরপর আবারও যুক্তরাষ্ট্রের অফুরন্ত সমর্থনে ইহুদিবাদী ইসরায়েল আবারও গাজায় গণহত্যা শুরু করে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র আবারও নিক্ষেপ করতে শুরু করে। তারা যতবারই ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনি 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ততবারই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় ইরানের ফাত্তা 1 ক্ষেপণাস্ত্রের আদলে।
কিন্তু ইরানের ফাত্তা ওয়ান ক্ষেপণাস্ত্র থেকেও অনেক বেশি আধুনিক সেন্সরের মাধ্যমে তৈরি করা হয় ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি 2150 কিলোমিটার অতিক্রম করে সফলভাবে হামলা চালাতে সক্ষম। ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হওয়ার কারণে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে প্রতিহত করতে পারে না, কারণ শব্দের থেকেও 8 গুণ গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। 500 কেজি বিস্ফোরক নিয়ে চলতে পারে ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার হলো এই অস্ত্র আকাশে চলা অবস্থায় নিজের পথ পরিবর্তন করতে পারে এবং উন্নত সেন্সর থাকার কারণে শক্তিশালী দুর্গ ভেদ করে কিংবা বাংকার ভেদ করে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সম্ভব। ফিলিস্তিন 2 এই ক্ষেপণাস্ত্রটি শক্তিশালী ট্রাকে বহন করে ব্যবহার করা যায়, যার কারণে মরুভূমি, পাহাড়, পর্বত কিংবা অলিগলি থেকেও এটি ব্যবহার করা সম্ভব। তাই নিশ্চিত করে বলা যায়, দখলদার ইসরায়েল যতই বলুক না কেন তারা ইয়েমেনের হামলা প্রতিহত করেছে, এটি সম্পূর্ণ ভুল। তারা এটাকে কখনোই প্রতিহত করা সম্ভব নয়। এবার আসা যাক ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এমন উন্নত প্রযুক্তি কোথায় পেল। এই প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীর উন্নত দেশগুলোর হাতেও পড়েনি। আগে বলেছি, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের তৈরি করা ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইরানের ফাত্তা 1 ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা। তাই এটি নিশ্চিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে এই প্রযুক্তি ইরান দিয়েছে, কারণ এটি এমন এক ভয়ানক প্রযুক্তি যা ইউরোপের মতো দেশগুলোও এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। গোটা পৃথিবী জুড়ে হাতে গোনা মাত্র 5টি দেশের হাতে রয়েছে এই অস্ত্র: রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং ইরান। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের করণীয় কি? ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের করণীয় কিছুই নেই। যদি ইয়েমেনের উপরে হামলা পরিচালনা করে তাহলে তাদের জনজীবন আরো বেশি ক্ষতির মুখে পড়বে। অপরদিকে যুক্তরাষ্ট্র সাধ্যমতো চেষ্টা করবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে থামিয়ে রাখতে। এই জন্য তারা যথেষ্ট উদ্যোগও নিয়েছে, কিন্তু অবশেষে তারাও বুঝতে পেরেছে ব্যাপারটা অতটা সহজ নয়। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে, ইয়েমেনকে যদি বারবার আঘাত করা হয় তাহলে যুক্তরাষ্ট্র নিজেরাও 2-1 বার আক্রান্ত হবে। তাই বাধ্য হয়ে ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইরান যেন ইয়েমেনকে সামরিক অস্ত্র এবং প্রযুক্তি দেওয়া বন্ধ করে, না হলে ইয়েমেনের প্রতিটি হামলাকে ইরানের হামলা হিসাবে বিবেচনা করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দক্ষতা নিয়ে অভিজ্ঞতা রয়েছে। ইয়েমেনের সামরিক সক্ষমতা স্বীকার করেছে মার্কিন জেনারেলরাও। এই প্রেক্ষাপটে আমেরিকার 4 তারকা জেনারেল জোসেফ ফুতিল ইয়েমেনি সামরিক বাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অবস্থান এবং অসহায়তার কথা স্বীকার করেছেন। সে দাবি করেছে ইয়েমেনের প্রচুর সম্পদ রয়েছে এবং কেবল তাদের সামরিক শক্তিকে লক্ষ্য করাই যথেষ্ট হবে না, এমনকি তাদের উপরে বারবার হামলা পরিচালনার মাধ্যমে এমনকি ছোটখাটো যুদ্ধের মধ্যে দিয়েও তাদেরকে দমানো খুব একটা সহজ কাজ নয়। আমেরিকার এই জেনারেল আরও বলেন, সৌদি আরবের সাথে যুদ্ধে ইয়েমেনিরা দুর্দান্ত দক্ষতা অর্জন করেছে এবং তারা সম্পদ সংস্করণের পদ্ধতিও শিখেছে। সৌদি আরবের সাথে দীর্ঘ 7 বছর যুদ্ধে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, অনেক কিছু শিখেছে। যুদ্ধের রণকৌশল তারা খুব ভালো করে জানে। শুধু তাই নয়, তাদেরকে শক্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। তাই কোনো কিছুই খুব একটা সহজ হবে না। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যে শক্ত প্রতিপক্ষ তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রও বুঝতে পেরেছে। এখন প্রশ্ন হলো, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি গাজায় গণহত্যা বন্ধ করবে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে? এর উত্তর হবে না। এর কারণ হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বপ্ন মধ্যপ্রাচ্যে বড় কিছু অর্জন করা। এর জন্য লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরানের সাথে তাদের মোকাবেলা করতে হবে। এতে তারা কিছু ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু তারা মধ্যপ্রাচ্যে আরো অনেক বড় কিছু অর্জন করবে, কারণ তাদেরকে সরাসরি সমর্থন করছে জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং স্বয়ং সৌদি আরব। যদি এ সমস্ত দেশগুলো শুধুমাত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিত তাহলে চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ করার প্রয়োজন নেই, শুধুমাত্র তারা যদি কথা বলতো তাহলে ইহুদিবাদী ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারতো না। কিন্তু তারা তা কখনো করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। তারা প্রতিনিয়ত সবসময় মুসলিমদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করে। তাই ফিলিস্তিনিদের বাঁচাতে হলে এই সমস্ত আরব দেশগুলোর নেতাদের শেষ করতে হবে। এরা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। এদেরকে কেন শেষ করতে হবে, আর কিভাবে বোঝা যায় যে এরা প্রকাশ্যে মুসলিমদের শত্রু? এ সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।